নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আজকে মধ্যাহ্নকালীন এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা তো অপেক্ষা করে আছেন, এটা আমি জানি যে সাপ্তাহিক রাশিফল সোমবার করে বলা হয়, সেই রাশিফল তো শোনবার জন্য আপনারা অপেক্ষা করে আছেন যেরকম থাকেন প্রোগ্রামে। কিন্তু পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাদের মনে রয়েছে, সেটা হচ্ছে যে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই মাসের অম্বাবুচি রয়েছে। এই যে অম্বাবুচি যে তিথি, এই তিথি কতটা ভ্যালুয়েবল আমাদের জন্য, কোন কোন দিক থেকে, কোন দিকে এটা গুরুত্বপূর্ণ, এই যে সমস্ত গ্রহদোষ প্রতিকার বা তন্ত্রক্রিয়া, এই সমস্ত ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট এই তিথি, এই সময়টা আপনাদের জন্য কতটা কাজে লাগতে পারে, কতটা সর্বোৎকৃষ্ট হতে পারে, কতটা ফলদায়ী হতে পারে, কতটা এফেক্টিভ হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের উত্তর অবশ্যই রাজশ্রী আপনাদেরকে দেবেন। তাই একেবারে প্রথমে আমি সময় আর একেবারে নেব না, আমি একেবারে সরাসরি চলে যাব দিদির কাছে। জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। স্বাগত দিদিকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি এই সপ্তাহের রাশিফল। আচ্ছা, প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। চাকরিজীবীরা সপ্তাহের শেষে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কিন্তু হাত পড়তে পারে বা টান পড়তে পারে। শ্বশুর কুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল মেষরাশির। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্যের জন্য ব্যবহার বা হাল কিন্তু খারাপ হতে পারে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলবে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে এই সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। পরিবারের কোনো সদস্যের অন্যায় কাজকে সমর্থন করবেন না। এটা কিন্তু বিশেষভাবে বলবো যে কোনো পরিবারের কোনো সদস্য যদি কোনো অন্যায় কাজ করে, সমর্থন করবেন না। বিদ্যুৎ এবং আগুন থেকে সাবধানে থাকুন। জমি বাড়ি কেনা বেচার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকুন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের থেকে হয়তো কিছুটা দুঃখ পেতে পারেন। আসছি মিথুন রাশি। সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান কিন্তু হয়ে যাবে। কর্মক্ষেত্রে কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতামাতার দায়িত্ব কিন্তু নিতে হবে। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি এবং আরও বেশি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা প্রমোশনের যোগ দেখা যায়। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকা যারা, তাদের কাজের জন্য যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। অসময়ের জন্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে কর্কটের ক্ষেত্রে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনই কোনো বিনিয়োগ করবেন না কর্কটের। এবং বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আসছি সিংহ রাশি। সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনো কাজ হাতে নেবেন না। মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসাটা পরিচালনা করুন। প্রৌঢ় ও মধ্যবয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নিজের দলে যথেষ্ট সম্মানজনক পদ পেতে পারেন। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিন্তু শস্যহানির সম্ভাবনা এবং আশঙ্কা থাকবে। আসছি পরের রাশি কন্যা রাশিতে। কন্যা রাশি, এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ধনভাব শুভ। আপনার ব্যক্তিগত জীবনের বাইরে
লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে কোনো এক্সপার্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি হবে। আসছি তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারা পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ হলেও পরিবারের কাছ থেকে সেই অর্থে সম্মান বা স্বীকৃতি পাবেন না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হওয়ার জায়গা রয়েছে। ব্যবসার সম্প্রসারণের জন্য শ্বশুরবাড়ির সাহায্যে আর শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন বা শ্বশুরবাড়ি আর্থিক সাহায্য করতে পারে। যারা সমাজে পরিচিত তারা এমন কিছু করবেন না যাতে তাদের বদনাম হয়। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। যানবাহনে ওঠার নামার সময় সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি। এই সময় আয়ের তুলনায় ব্যয় বেশি হলেও সপ্তাহটি কিন্তু মন্দ হবে না। জাতকের বাবা মায়ের শরীর মাঝে মধ্যে খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ছোট ভাই বোনদের অন্যায় আচরণ কখনো মেনে নেবেন না। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। আসছি ধনু রাশি। বহুদিন ধরে চলা কর্মোন্নতির বাধা এই সময় কেটে যাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। ব্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও বন্ধুবান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াবেন। বাবা মার একাকিত্ব দূর করার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এরপরে আসছি মকর রাশি। আয় বাড়বে, অপ্রত্যাশিত যোগাযোগ হবে। ভাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যহানির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, বন্ধু সঙ্গ ভ্রমণ হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র অতি সুপ্রসন্ন। অযাচিত কিছু অর্থাগম হবে। তবে কোনো গৃহ সমস্যায় খানিকটা বিব্রত হতে পারেন। বিবাহ ও শুভ প্রচেষ্টায় জন্য এই সপ্তাহটি যথেষ্ট অনুকূল। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে পারেন। নতুন দ্রব্য কেনাকাটা করতে পারবেন। কাছাকাছি কোথাও ভ্রমণ। আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে একটা অস্বস্তি বোধ হতে পারে। অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হতে পারেন। আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আনন্দপূর্ণ সপ্তাহ। সামান্য আয় বাড়বে, কাজের চাপ বৃদ্ধি। কোনো গুণের জন্য প্রশংসিত হবেন। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন। কোথাও কথা রক্ষার্থে যাওয়া, সম্মান লাভ। কোথাও ভ্রমণ। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে শুভ। দেবালয় ভ্রমণে যেতে পারেন। কোনো সুসংবাদ লাভ, কোনো কাজের জন্য প্রশংসিত। দ্রব্যভাব অর্থাগম একটু কম, সামান্য আর্থিক উন্নতি। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। মানসিক অস্থিরতা, সাময়িক মানসিক বিষণ্ণতা, সামান্য ব্যাপারে মানসিক কষ্ট। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে দুটোই রয়েছে। লাস্ট রাশি মীন রাশি। কোনো শুভ যোগাযোগ, কোথাও নিমন্ত্রণ রক্ষা, পুরনো বন্ধু সঙ্গ, কোনো কাজের জন্য প্রশংসিত হওয়া, কারো সহায়তা লাভ। শরীর নিয়ে বড্ড ভোগান্তি হবে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, দৈহিক অস্বস্তি, অভাবনীয় কাছে কিছু অর্থগম, কোনো দ্রব্য হারানো কিংবা অর্থক্ষতি, আর্থিক দুর্ভাবনা, সামান্য আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ, কল্পনাতীত ব্যয়ের চাপ, কোনো উদ্বেগবর্ধক সংবাদ লাভ যা থেকে আপনার যথেষ্ট উদ্বেগ বা টেনশন হতে পারে। কাজকর্মে তেমন উৎসাহ থাকবে না। একেবারে। এবার এই সমস্ত রাশির তো একটা খুব স্পষ্ট একটা ডায়াগ্রাম পেয়ে গেলেন আপনারা। এবার এর মধ্যে থেকে যারা মনে করছেন যে তাদের সম্পর্কে স্পেসিফিক জন্ম তারিখ দিয়ে জানবেন দিদির কাছে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন টিভি স্ক্রিনে যোগাযোগের জন্য ঠিক আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করবেন। এবার যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে অম্বাবুচি তিথি। এবং আপনাদেরকে এটাও বলে রাখছি যে দিদির এই প্রশ্নের উত্তরের পরে আপনাদেরকে চেম্বারগুলো বলে দেবো, কারণ এই সিরিজের চেম্বার কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ অম্বাবুচি তিথির জন্য এই চেম্বারগুলো ইম্পর্টেন্ট। তবে একটা কথা বলে রাখি যে অম্বাবুচি তিথিতে কারা কারা প্রতিকার করতে পারেন, কি ধরনের প্রতিকার হতে পারে, তন্ত্রক্রিয়ায় কতটা লাভ হতে পারে, বা গ্রহদোষ প্রতিকারের ক্ষেত্রে আপনারা কি সুবিধা পেতে পারেন, খুব স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে। তার উত্তর কি হবে আসুন একবার শুনে নিই রাজশ্রীদির থেকে। আচ্ছা, যেটা আমি বলবো এটা হচ্ছে যে দেখুন, সবাই চায় অম্বুবাচীর মহাতিথিতে পরিবারকে এবং সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, প্রত্যেকে চায় এটা।
যারা দীক্ষিত তাদের জন্য বলবো তারা ইষ্ট মন্ত্র বা গুরু মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন। এই সময় করা মন্ত্র কিন্তু 10 বার জপ করলে 108 বারের সমান ফল দান করে। এবং প্রতিষ্ঠিত সকল দেবী মূর্তি এবং দেবী ঘর অবশ্যই লাল কাপড়ের আচ্ছাদনে ঢেকে রাখবেন। অম্বুবাচী কেটে যাওয়ার পর স্নান করাবেন মূর্তিকে। এই সময় সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন। কোনো নেশা জাতীয় পানীয় আহার করবেন না। বয়স্ক দরিদ্র মহিলাদের ফল দুধ দান করুন। অম্বুবাচীর সময় টোটালি সংযমী জীবন যাপন করবেন এবং অম্বুবাচী কেটে যাওয়ার পর বাড়িতে সম্ভব না হলে মন্দিরে আম দুধের ভোগ দিন। গোমাতা ও পথকুকুরদের সাধ্যমতো খাবার দিন, তাদেরকে উপহার দিন। অম্বুবাচীতে করা কুমারী পুজো শ্রেষ্ঠ পুজো। খুব ভালো ভাগ্য হলে তবেই এটা করা সম্ভব। এবং কুমারী পুজো শ্রেষ্ঠ পুজো, ফল দান করুন, মন্দিরে তামার ঘট দান করুন। সামান্য জীবনের পরিবর্তন আপনার ভাগ্যের আমূল পরিবর্তন নিয়ে আসবে। জয় মা কামাখ্যা। কামাখ্যা কৃপায় প্রত্যেকে ভালো থাকুন এবং মাটি থেকে তুলে কোনো শাকসবজি এই সময় খাবেন না। একেবারে। তো এইগুলো হচ্ছে নির্দেশিকা, এই নির্দেশিকাগুলো পালন করতে হবে। এবার পাশাপাশি ইম্পর্টেন্ট হচ্ছে চেম্বারগুলো বলে দেওয়া। আমি চেম্বার দ্রুত বলে দিই যে এই সময়কার, অর্থাৎ এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিথি, এই তিথির সুবিধা পেতে গেলে আপনাকে ফিজিক্যালি চেম্বারে অথবা অনলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন। যিনি ফোনে রয়েছেন একটু অপেক্ষা করুন, আমি জাস্ট চেম্বারটা বলে আপনার সঙ্গে আমি কথা বলাচ্ছি, আপনার ফোনটা নিচ্ছি। 10 তারিখে যে চেম্বার রয়েছে গড়িয়াহাটের ভাগ্যচক্র 10 এবং 17 জুন মাসের মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র, গড়িয়াহাট মোড়ে খাদিমসের পাশে। 11 তারিখ এবং 18 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, শ্যামবাজার ফরিয়াপুকুর বাস স্টপেজ, টকিজ হাউস সিনেমা হলের পাশে, শ্যামবাজারের রাজশ্রী যেখানে বসতেন ওই চেম্বারেই আপনি দেখাতে পারবেন। 11 এবং 18 বারটা পড়বে বুধবার করে। 12 তারিখে চেম্বার হচ্ছে বৃহস্পতিবারের, যে চেম্বার মানে হচ্ছে অনলাইন চেম্বার। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যোগাযোগ করতে পারেন। সেখানে কি হবে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে আপনার জ্যোতিষীয় জিজ্ঞাসা, তার উত্তর এবং প্রেডিকশন, গুরুত্বপূর্ণ রাজনীতির এই সময়কার প্রেডিকশন আপনি পেতে পারবেন। চলে আসি 13 তারিখে শুক্রবার, কৃষ্ণনগরের ত্রিনাথ লজ, স্টেশন রোডে, কৃষ্ণনগর স্টেশনের সামনে। আমি ভেন্যু সহ বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। বুকিং করতে হবে এই নিচের নাম্বার, এই যে টিভি স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেখানে। চলে আসবো 15 তারিখ। 15 তারিখ হচ্ছে রবিবার, খড়গপুর হোটেল স্বাগত, আইআইটি বাইপাস মোড়, খড়গপুর। 16 তারিখ হচ্ছে সোমবার, ব্যারাকপুরের সৌভাগ্য চক্রে রাজশ্রী থাকবেন 15 নম্বর রেলগেটের পাশে নিভা ফার্নিচারের দোতলায়। 19 তারিখের চেম্বার রয়েছে হচ্ছে 19 তারিখ, সেটা হচ্ছে বৃহস্পতিবার, বর্ধমানে হোটেল নিশিদিন, শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনে, বর্ধমানের চেম্বার। 20 তারিখ হচ্ছে শুক্রবার, দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, বেনাচিতি ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর। 21 তারিখে চেম্বার হচ্ছে শনিবার, আসানসোলের হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল, বার্নপুর মোড়, আসানসোল। অর্থাৎ অম্বাবচীর আগে আপনারা কোথায় পাচ্ছেন? ভাগ্যচক্রে পাচ্ছেন, রাজনীতিকে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, অনলাইনে পাচ্ছেন, খড়গপুরে, ব্যারাকপুরে, কৃষ্ণনগরে, বর্ধমানে, দুর্গাপুরে এবং আসানসোলে। অর্থাৎ অম্বাবচীর মহা গুরুত্বপূর্ণ তিথির সুবিধা নিতে আমরা এই সময়ে বুকিং নাম্বারে ফোন করে বুক করে চেম্বারে ভিজিট করতে পারেন অথবা অনলাইনেও দেখাতে পারেন। আসবো ফোনে, কেউ একজন রয়েছেন, দিদি ফোনটা নিয়ে নি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে। টালিগঞ্জ। আপনি কি দিদির প্রোগ্রাম নতুন দেখছেন নাকি বহুদিনের দর্শক? না না না, দিদির প্রোগ্রাম দেখি। আমার ছেলের বন্ধুর মা গেছিল, আমার ছেলের জন্য, মানে বন্ধুর, তার বন্ধুর পড়াশোনার ব্যাপারে গেছিল দিদির কাছে, মানে খুব ইমপ্রুভ হয়েছে আর কি। খুব ইমপ্রুভ হয়েছে আপনি বলছেন? হ্যাঁ অবশ্যই, মানে দিদি যা দিদি বলেন সেটাই মানে লেগে যায়। আচ্ছা, মানে আমার মানে ছেলের বন্ধুর মা দেখছিল, মানে ছেলেটার পড়াশোনা একদম মন ছিল না, মন সংযোগ করতে পারছিল না। আচ্ছা, ওই জন্য আমার ছেলেকে ওই জন্য আজকে জানছি, লাইন পেয়েছি অনেকদিন পর। ভেরি গুড। দুটো দিক, একদিক হচ্ছে আপনার প্রোগ্রাম দেখে ভালো লাগে, দ্বিতীয়ত আপনি একজন সুফলকারীর মুখ থেকে শুনেছেন। এটা বিরাট ব্যাপার যে কারোর মুখ থেকে, হ্যাঁ কারোর মুখ থেকে শোনা, তাকে সামনাসামনি দেখা। দেখা যাক আপনার ছেলের ক্ষেত্রে কি আছে ছকে, আগে দেখে নি। বলুন জন্ম তারিখটা বলুন।
9/11/1998। 9/11/1998। টাইম বলুন, জন্ম সময়টা। কেটে গেল, তো কেটে গেল দাদা, মানে দিদি কি হবে তাহলে? আপনি যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে, কিছু করার নেই, আনফরচুনেটলি টেকনিক্যালি ডিফল্ট, ফোনের হয়তো কোনো সমস্যার জন্য। আপনি আবার চেষ্টা করতে পারেন অথবা বুকিং নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, এবার একটু আসি, এই যে দিদি এই যে অম্বাবুচির সময়টা, এই সময়টা কিন্তু মানুষ খুব সতর্কতার সঙ্গে চলেন, এবং আপনি একটা কথা বললেন যে মাটির থেকে কোনো জিনিসকে তোলা বা মাটিকে আঘাত করা বা আমি বলবো এগুলো। আচ্ছা, আমি বলবো। আচ্ছা, শুনি তাহলে একটু। জনিপীঠ কামাখ্যা ধামে মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ তিথি হচ্ছে অম্বুবাচী। আমরা মনে করি এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হন। যোগিনী তন্ত্রে কথিত আছে দেবী অন্যত্র বিরল হলেও তিনি সর্বদা বিরাজ করেন কামাখ্যার ঘরে ঘরে, এবং কলিযুগে মানুষের অন্নগত প্রাণ, জনিগত মন। জানেন কি, নীলাচল পর্বতে যখন কেউ কামাখ্যা ধামে যাবার জন্য উঠছে, তখনও কিন্তু তার জন্য একটা বিশেষ মন্ত্র আছে। মন্ত্রটি হলো নীল শৈল গিরিশ্রেষ্ঠ ত্রিমূর্তি রূপধারক তবাহং শরণং মাত পদস্পর্শং ক্ষমস্ব মে। মানে নীলাচল পর্বতে ওঠার আগে এই যে উঠছে, তার জন্যও কিন্তু পাহাড়ে যে পা রাখছে, এটার জন্যও কিন্তু ক্ষমা চেয়ে শুরু করা হয়। এবং একটা কথা হচ্ছে, কামাখ্যার দ্বারপাল বা রক্ষক স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। দেবী দর্শনের পূর্বে প্রথমে কিন্তু সৌভাগ্যকুণ্ডের জলস্পর্শ এবং সৌভাগ্যকুণ্ডের পাশে অবস্থিত স্বয়ং সিদ্ধিদাতার মূর্তির দর্শন ও পুজো করে তারপরেই কিন্তু দেবী দর্শন করতে হয়, তা না হলে কামাখ্যা দর্শন সম্পূর্ণ হয় না। সতী দেহত্যাগ করলেও পরবর্তীতে তিনি জন্ম নিয়েছিলেন গিরিরাজের গৃহে, মেনকার গর্ভে পার্বতী নামে হিমালয়ের কোলে বড় হচ্ছিলেন তিনি। এদিকে নরকাসুর কঠিন তপস্যা করে তুষ্ট করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা তাকে বরদান করলেন মহাদেবের ঔরসজাত কোনো সন্তান ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। ব্রহ্মার বরে বলিয়ান নরকাসুর আরম্ভ করলেন অত্যাচার। তার অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল অতিষ্ঠ হয়ে উঠল। দেবতারা বাধ্য হয়ে শরণাপন্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা অভয় দিয়ে বললেন নরকাসুরকে বধ করার একমাত্র রাস্তা হচ্ছেন মহাদেব। মহাদেব যদি চান তাহলে কিন্তু উনি নরকাসুরকে বধ করতে পারেন। এবং এই যে আমাদের যে কামাখ্যা ধাম, কামদেব পত্নী রতিকে নিয়ে নীল পর্বতে মহাদেবের আদেশে জনিপীঠে আরম্ভ হলো স্তব স্তুতি পূজাদি। প্রসন্ন হলেন মহামায়া কামাখ্যা। পূর্বের রূপ ফিরে পেলেন না কামদেব, কিন্তু পূর্বের রূপ ফিরে পেলেন কামদেব। পীঠস্থানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কামাখ্যা। এই পীঠে কামনার অনুসারে ফল ফলে বলে এই পীঠের নাম কামরূপ কামাখ্যা। সতীর জনিদেশ পড়ায় তৎক্ষণাৎ তা পরিণত হয়েছিল শিলায়ত জনিতে। সেই শিলায়ত জনিতেই বিরাজ করেন দেবী কামাখ্যা। কামাখ্যা ধাম মোক্ষলাভের ধাম। নীলাচল পর্বতে জনিপীঠ অপেক্ষা শ্রেষ্ঠ পীঠ আর কিছু হয় না। আর অম্বুবাচী তিথিকে বলা হয় মনস্কামনা পূরণের তিথি। আমি তাদের কথা বলবো যারা খুব সমস্যাগ্রস্ত অবস্থায় রয়েছেন। সেটা যে কোনো কারণে হতে পারে, শত্রুর কারণে হতে পারে, আর্থিক কারণে হতে পারে, সন্তানের কারণে হতে পারে, সন্তানের পড়াশোনা নিয়ে হতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনি যদি সমস্যাগ্রস্ত অবস্থায় থাকেন, কামাখ্যা পীঠে সেই কারণে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ কিন্তু প্রচণ্ডভাবে ফলদায়ী হয় এবং সেখান থেকে আপনারা যথেষ্ট শুভ ফল পেতে পারেন। অম্বুবাচী অপেক্ষা, অম্বুবাচী হচ্ছে এমন একটা তিথি এবং কামাখ্যা পীঠ, এই দুটো পরস্পরের পরিপূরক, এবং এইখানে হয় না এমন অসাধ্য কাজ কিন্তু নেই। আমি তাদেরকেই যোগাযোগ করতে বলবো যাদের সমস্যা কঠিন। একদমই। আপনারা কোন নাম্বারে যোগাযোগ করবেন? সেই নাম্বার হচ্ছে 9830693535। দেখুন টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে নাম্বারটা, আপনারা দেখে নিতে পারেন, এখান থেকে স্ন্যাপ নিয়ে নিতে পারেন, ছবি নিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে 9830693579।
আচ্ছা, অনলাইনে বুকিংয়ের জন্য কোন নাম্বার করতে হবে? 9330789557 এই নাম্বার হচ্ছে অনলাইনে যোগাযোগ করতে হবে। চেম্বার বুকিংয়ের জন্য দুটো নাম্বার টিভি স্ক্রিনে আছে, অনলাইনের নাম্বারও টেলিভিশন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনি দেখে নেবেন এবং ছবি তুলে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবে এই প্রোগ্রাম আপলোড হচ্ছে, সেখান থেকেও আপনি কিন্তু প্রপার ইনফরমেশন পেতে পারবেন যে কি করে আপনি অম্বাবুচির এই তিথিকে কাজে লাগাবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বুধবুধ থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। প্রোগ্রাম কেমন লাগছে দেখতে? প্রোগ্রাম দেখি আমি, ভালো লাগে আর কি, উনি যেগুলো বলেন মনে হয় মানতে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, আজকে দেখুন আপনার ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ বলুন দিদি। 78 আগে তারিখটা তারিখ বলুন। হ্যাঁ 21 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর আর সাল 1978। হ্যাঁ 1978। টাইম বলুন। সময় টাইম হলো আপনার 7টা বাজেনি আর কি, সন্ধ্যে 7টা বাজেনি, তখন ওই 2 মিনিট কি 1 মিনিট এরকম একটা বাকি ছিল। তার মানে 6:58। 6:58 6:58 সন্ধ্যেবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? ধানবাদ। আচ্ছা, ধানবাদে জন্ম। ঠিক। ধানবাদ বিহার। হ্যাঁ তখন বিহার ছিল, এখন তো ঝাড়খণ্ড। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 21 সেপ্টেম্বর 1978 বৃহস্পতিবার সন্ধ্যে 6:58 PM, ধানবাদ বিহার। মেষ লগ্ন বৃষ রাশি, মেষ লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ, লগ্নের দ্বিতীয় চন্দ্র, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, বুধ শনি পঞ্চমে, রবি রাহুর গ্রহণ যোগ রয়েছে, শুক্র মঙ্গল যোগ রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কর্মক্ষেত্র নিয়ে খুব স্যাটিসফাইড এটা আমি বলতে পারছি না। পাশাপাশি যেটা বলবো, খুব যে ভালো চাকরি করছে, খুব যে ভালো অর্থ রোজগার করছে, এটাও আমি বলতে পারছি না। এবং অনেক সময় রবি রাহুর গ্রহণযোগের ফলে যথেষ্ট ভালো কাজ করেও হয়তো সেই অনুযায়ী স্বীকৃতি লাভ বা সেই অনুযায়ী যে স্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তন সেটাও কিন্তু হচ্ছে না, চলছে, মানে উন্নতিও আটকে যাচ্ছে। টোটালটাই কোথাও থেমে রয়েছে। মানে আপনি দিদি যেটা বলছেন যে পুরো কর্মক্ষেত্র জুড়েই একটা সমস্যার একটা ঘন কালো মেঘ, সেটা এবং কোথাও যেন উনি থেমে দাঁড়িয়ে আছে, মানে এগোতে পারছে না। এটা হচ্ছে বেসিক। আপনি একটু বলুন তো চট করে যে ছেলের কি কর্মক্ষেত্র নিয়ে নানান সমস্যায় জর্জরিত হচ্ছে ছেলে? হ্যালো। হ্যাঁ, আমার ছেলে আসলে এখন চাকরি নেই। ওই দেখো, দেখলেন, চাকরি করতো, চাকরি এখন চলে গেছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ। দিদি কিন্তু প্রথমেই বলেছেন যে কর্মক্ষেত্র নিয়ে বিরাট জটিলতা থাকবে। আপনি শুনেছেন নিশ্চয়ই। ওকে মানে যেখানেই চাকরি করেছে ওকে খুব ঠকিয়েছে আর কি। কাজ করে ভালো, কিন্তু সেরকম ইয়ে করে না, প্রমোশন দেয় না, অন্যেরা ঠকিয়ে আর কি প্রমোশন দিয়ে নেয়। তাহলে সেটাই তো উনি বললেন যে কর্মক্ষেত্রে, আপনি কর্মক্ষেত্রের জটিলতা থেকে ছেলেকে বার করতে চাইছেন কি? দেখুন, কোন মা চাইবে না যে ছেলেকে ঠিক করতে? এখনই চাইতে হবে, চাওয়াটা পরবর্তীকালে হলে হবে না, কারণ সামনেই হচ্ছে অম্বাবুচি রয়েছে। আমি এই কারণের জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। এবং এই তিথি বছরে একবারই আসে, এই তিথি বছরে একবারই আসে। কাজে অম্বাবুচি তিথিকে যদি কাজে লাগাতে চান, আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আমি অসাধারণ প্রেডিকশন বলবো, কারণ একদম প্রথম দেখুন, এই বয়সে একটা ছেলের জীবন অনেক সমস্যা থাকে, কারণ 1978-এ জন্ম, কিন্তু দিদি প্রথমেই বলেছেন হচ্ছে কর্মক্ষেত্র সংক্রান্ত জটিলতা। নরমালি এই সময় এস্টাবলিশড হয়ে যাওয়ার কথা, কারণ ওর বয়স কিন্তু মোটামুটি ভাবে 45-এর উপরে। যাই হোক, আজকে এখানে শেষ করব। হাতে দিদি একেবারে সময় নেই, শেষ করতে হবে, কিন্তু এই তিথিকে কাজে লাগানোর জন্য আপনার সক্রিয়তা যেন থেমে না যায়, একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে। এবং এটা হচ্ছে বছরের সবথেকে পাওয়ারফুল তিথি, অম্বুবাচী তিথি। এই সময় ধরিত্রী মাতার অজস্র লাভ। একদম। আজকে এখানেই শেষ করব, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে।